ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 পার্ট 7 অক্টোবর। আমাদের ডিবিএস ম্যাডাম যে ক্লাসেস আছে সেখানে বাংলা এবং পরিবেশটা খুব ভালো করে পড়ানো হয় এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো 50 মার্কসের সব ওখানে দেওয়া আছে। আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো, ওটাকে ফলো করলে তুমি আরও বেটার ভালোভাবে শিখতে পারবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড বেল আইকনটা হিট করে রেখো, যাতে ভিডিওর রোজকার নোটিফিকেশনটা তোমরা সময় মতো পেয়ে যাবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই, দেখিয়ে দিয়ে প্রথম প্রশ্নটা কী আছে। এখানে কি বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর কি আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে এমসিকিউস। এখানে কি বলছে, এখানে বলছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। কি বলছে, একটা যে অপশন দিয়েছে পি, বি দিয়েছে তোমার কিউ, সি দিয়েছে পি কিউ, ডি দিয়েছে পি মাইনাস কিউ, রাইট? ওকে, পি একটা প্যাকেটেও রাখতে পারো। তাহলে এখানে কী করে সলভ করব, আমাদের কোশ্চেনটা কী ছিল, সংখ্যামালাটি কী ছিল, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। তো আমরা লিখে নিলাম কী করে সলভটা করব, যে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স, রাইট? এখানে কি বলতে, এখানে দুটোর মধ্যে কি কমন আছে দেখো, এখানের মধ্যে পি আছে, এখানে নেই, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এক্সটা আমরা কমন নিতে পারি এখানে। তো এক্স কমন নিলে কি হচ্ছে, এখানে পি স্কোয়ার থাকছে, এখান থেকে কমন নিয়ে নিলে এখানে থাকছে মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে তোমার, রাইট? তো এক্সটাকে আমরা কমন রেখে দিলাম, এটি আমরা ফর্মুলায় ফেলি, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের উৎপাদকগুলো কী কী আসলো, এখানে এক্স আসলো, পি প্লাস কিউ আসলো, পি মাইনাস কিউ আসলো। চলো আমরা এখানে দেখি অপশানগুলো কী কী আছে। এখানে তোমার এক্স নেই, পি প্লাস কিউ নেই, পি মাইনাস কিউ কিন্তু এখানে আছে। তাহলে কোনটা অপশান রাইট হচ্ছে তোমার, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার তোমার, রাইট? তো উৎপাদকটা হলো কি তোমার পি মাইনাস কিউ। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি আমরা। চলো কি বলছে, 2 নম্বর কোশ্চেন তোমার কি, যে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প তোমার কী করছে, তোমার 3600 লিটার জল যা 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তো নিচের সম্পর্কটি হলো, তাহলে কী বলছে, যে 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। তো নিচের সঠিক সম্পর্কটি হলো, 1 নম্বর কি বলছে, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতিক। এটা কি হচ্ছে, আমরা কি পাম্পের ক্ষমতা যদি সমান থাকে, ধরো আমরা এইভাবে যদি দেখি 1 নম্বর কি বলছে, যে 1 নম্বর কি বলতে চাইছে, যে পাম্পের ক্ষমতা তোমার যদি সমান থাকে, ঠিক আছে, ক্ষমতা সমান থাকলে কি হবে, তো জলের পরিমাণের সময় কি সমানুপাতিক হবে এটা, কিন্তু ব্যস্ত অনুপাতিক বলছে। কারণ যদি পাম্পের ক্ষমতা যদি সেম থাকে তোমার, রাইট, তাহলে জল যদি আমাদের বেশি দরকার হয়, যদি আমাদের জল যদি বেশি দরকার হয়, তাহলে কি করতে হবে আমাকে, রাইট, আমাকে সময়ও বেশি লাগবে, যেহেতু পাম্পের ক্ষমতা একে আছে। আবার জল যদি কম লাগে তাহলে কি হচ্ছে, আমাকে কী হবে, সময়ও কম লাগবে। 36,000 লিটার যে জল তুলছে, আমার যদি 6,000 লিটার দরকার হয় তাহলে সময়ও কম লাগবে। তাহলে এটা কি সরল সমানুপাতিক হওয়া উচিত, বাট এখানে ব্যস্ত সমানুপাতি দিয়েছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। অপশন বি কি বলছে, যে জলের পরিমাণ একই থাকলে সময় ও পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতি না, এটাও ব্যস্ত সমানুপাতি। তার কারণ থেকে দেখো, জলের পরিমাণ যদি সময় থাকে, মানে ওকে 36,000 লিটার যদি জল থাকে, তাহলে সময় কি পাম্পের ক্ষমতা কী হবে, আমরা যদি পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দিই, 5-এর জায়গায় যদি 10 করে দিই, তাহলে কি হবে, তাহলে সময়টা কম লাগবে। আবার যদি কী করে, আবার পাম্পের ক্ষমতা যদি আমরা কমিয়ে দিই, তাহলে সময় বেশি লাগবে। তাহলে এটি কী হচ্ছে তোমার, এটা ব্যস্ত অনুপাতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা সরল সমানুপাতি দিয়েছে, এটা কিন্তু হচ্ছে না তোমার, রাইট? নেক্সট সি কী বলছে তোমার, সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্ত অনুপাতি, রাইট? ওকে, তো কী বলছে, এটাও কিন্তু কী হচ্ছে, এটা ব্যস্ত অনুপাতি হবে না, সরল সমানুপাতি হবে তোমার, রাইট? তার কারণ কী হয়, দেখো সময়টা সেভ, এখানে টাইমটা ফিক্স রাখছে তোমার, রাইট? তাই টাইম যদি ফিক্স থাকে, তাই জল পাম্পের সঙ্গে কী হবে, ওকে, এটা সরল সমানুপাতি হবে। তার কারণ সময় যদি ফিক্স হয়, তা জল যদি আমাদের বেশি দরকার হয় তাহলে সময়ও বেশি দিতে হবে। আবার জল কম দরকার হলে কি হবে, সময় কিন্তু কী হবে, তাই হবে। এখানে কিছু পাম্পের ক্ষমতা বলছে, সময়টা এখানে স্থির আছে তোমার, তাহলে পাম্পের ক্ষমতা বাড়ালে কি হবে, জলও বাড়বে। আবার যদি কি হয়, জল কম দরকার থাকে, তাহলে পাম্পের ক্ষমতা কমালে জল কমে যাবে, তাহলে কি সরল সমানুপাতি হয়। ওকে, তাহলে এটা কী হচ্ছে, এটাও হচ্ছে না। নেক্সট কি ডি আসছে তোমার, কি বলছে, যে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতি। হ্যাঁ, এটা কিন্তু সেই অ্যান্সার বলছে, কারণ পাম্পের ক্ষমতা ঠিক আছে, ধরো তোমার 5 হর্স পাওয়ার তোমার পাম্প যেটা আছে 5 HP মানে অশ্ব ক্ষমতা, এটা সমান আছে তোমার, রাইট? এখানে যদি সমান থাকে তোমার, যদি তোমার পাম্পের ক্ষমতা স্থির থাকে, তাহলে কি জলের পরিমাণ, এবার জল যদি আমাদের বেশি 36,000 লিটার জল ছিল, এখানে যদি আমার 50,000 লিটার জল দরকার হয়, তাহলে কী লাগবে, সময় বেশি লাগবে। 36,000 লিটার যদি জল তুলতে যে সময় লাগবে, 50,000 লিটার তুলতে কী বেশি সময় লাগবে,
তাই তো? তাহলে কি সমান সঙ্গে সমান তোমার সমান সমানুপাতি হচ্ছে তোমার। আবার কি হচ্ছে তোমার, যদি আমরা জল কম দরকার 36,000 লিটার আছে, এখানে 10,000 লিটার যদি আমরা জল চাই, তাহলে কম সময় উঠে যাবে, তাহলে এদিকে সরল সমানুপাতি হয়। তাহলে আমাদের অপশন ডি ইজ কারেক্ট অপশন। ওকে, রাইট, 2 নম্বর অপশন রাইট হলো। চলো এবার আমরা নেক্সট অঙ্ক দেখছি। আমরা জিনিসগুলোকে তোমাকে ভালো করে বুঝতে হবে তোমাকে কিন্তু, রাইট, তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারবে। কারণ আমি যে অঙ্কটা তোমাকে দেখালাম বা এই ধরনের অঙ্ক তোমার কী হবে পরীক্ষায় থাকবে, সেগুলো ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে জিনিসটা বুঝে গেলে তুমি নিজেই করতে পারবে, তোমাকে আর নেক্সট টাইম দরকার হবে না তোমার, রাইট। নেক্সট কী বলছে তোমার, নেক্সট কোশ্চেন 3 নম্বর, যে মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। তো এই শরবতে ওয়াই একক শরবত তুলে নিয়েছে। এই ওয়াই একক শরবতে সিরাপ আছে, কত পরিমাণ সিরাপ আছে তোমার, রাইট। অপশান কী দিয়েছে, 1/3, 1/3 ইন্টু ওয়াই একক, বি কি বলছে 3/4 ইন্টু ওয়াই একক, সি কি বলছে 1/4 ইন্টু ওয়াই একক, আর ডি বলছে 2/3 ইন্টু ওয়াই একক। আমরা কী করে ক্যালকুলেশন করি জিনিসটা দেখে নিই। তো এখানে কী বলছে, সিরাপ এবং জলের অনুপাত কী বলছে 1:3, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ, 3 ভাগ হচ্ছে জল। তাহলে এটা আমরা বার করে নেবো। প্রথমে সিরাপের আনুপাতিক হার কী আছে, টোটাল কী আছে, 3 আর 1 4 হয়। এটা কীভাবে করতে হয় তুমি জানো, যেটা থাকে টোটাল প্লাস করতে হয়, প্লাস করে তোমার উপরে বসাতে হয় 1। মানে আমরা সিরাপটা 1 ভাগ আছে, মানে টোটাল যে 4 ভাগ আছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ মানে 1 + 3, রাইট। 1 + 3 করলে কত হচ্ছে তোমার 4 হচ্ছে, আর ওপরে 1 হচ্ছে তোমার সিরাপের অনুপাত 1। আমাকে যদি জলের অনুপাত জানতে চাই তাহলে কী করতাম আমরা, তাহলে কিন্তু আমরা 4/3 করতাম, কারণ 3 ভাগ 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আছে। এখানে আমাকে সিরাপের অনুপাতই বার করতে বলেছে, তাহলে কী করতে হবে 1/1 + 3 মানে 1/4। তাহলে কী হবে, টোটাল কী হচ্ছে, টোটাল যে সিরাপ আছে, টোটাল যে তোমার মিশ্রণ আছে, যেটা শরবত আছে, তার মধ্যে 1/4 অংশ কী আছে তোমার, এখানে সিরাপ আছে তোমার, রাইট। তো 1/4 অংশ সিরাপ, ওয়াই একক সিরাপ তোমার তুলে নেওয়া হলো। তা ওয়াই একের মধ্যে তোমার সিরাপ কতটা থাকবে, তাহলে 1/4 ইন্টু ওয়াই, কারণ ওয়াই তুলে নেওয়া হয়েছে, এর মধ্যে তোমার অনুপাতিক কত আছে তোমার সিরাপের, ইন্টু 1/4, তাহলে 1/4 ইন্টু ওয়াই বা ওয়াই ইন্টু 1/4 তুমি দিতে পারো, ইকুয়াল টু কী হচ্ছে 1/4 ইন্টু ওয়াই। ওকে, তো অপশান কোনটা কারেক্ট আসছে আমাদের দেখি, এ আসছে না, বিও আসছে না, সি ইজ কারেক্ট অপশান। ওকে, তাই ওয়াই বা কী হচ্ছে 1/4 ইন্টু ওয়াই একক। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের, নেক্সট কোশ্চেন তারপরে ত্রিভুজের তোমাকে পিকচার দেওয়া হয়েছে। এখানে কি বলছে, ত্রিভুজটার এটা 8 সেমি হচ্ছে, একটা বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এটাও 8 সেমি, এটা 7 সেমি। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি আমরা এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট। তা কী বলছে, চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি হলো। এই চিত্রের সঙ্গে সঠিক সম্পর্কযুক্ত সম্পর্ক কোনটা হলো, এখানে অপশান দিয়েছে এ পি হচ্ছে 80 ডিগ্রি, কিউ হচ্ছে 50 ডিগ্রি, বি কি হচ্ছে পি 50 ডিগ্রি, কিউ 80 ডিগ্রি, সি তোমার পি 50 ডিগ্রি, কিউ 50 ডিগ্রি, এখানে পি 70 ডিগ্রি, কিউ 60 ডিগ্রি। এখানে দেখো কিন্তু এখানে কিউ এর মাপ দিয়েছে, পি এর মাপ দিয়েছে, বাট আর এর মাপ কিন্তু দেয়নি, রাইট। তো এখানে কী হচ্ছে, তো আমাদের যে ত্রিভুজ হয় সমদ্বিবাহু ত্রিভুজে কি আমরা জানি যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের কী হয়, এখানে আমাদের কোণগুলো সমান হয়, রাইট। মানে কিউ কোণ যেটা হবে তোমার, মানে ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, যে কোণ পি কিউ আর ইকুয়াল টু কিন্তু হবে কোণ কিউ আর পি, বা পি আর কিউ তুমি লিখতে পারো। এই দুটো কোণ কিন্তু সবসময় সমান হবে তোমার, রাইট। তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো, এই দুটো সমান। আমার পি এর মান কত দেয়া আছে, রাইট, পি এর মান কত দেয়া আছে, তো পি এর মান দেয়া আছে আমাদের কত, এখানে 80 ডিগ্রি, এখানে 80 আছে তোমার, এখানে 50 আছে, এখানে আলাদা আলাদা আছে। তাহলে কী হচ্ছে, আমরা এখানে যদি প্রথমটা ক্যালকুলেশন করি, তাই পি ইকুয়াল টু যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 50 ডিগ্রি আমরা ধরে নিই, তাহলে কী হচ্ছে, পি ইকুয়াল টু আমরা প্রথম অপশন যদি আমরা ক্যালকুলেট করি, 1 নম্বর কি পি ইকুয়াল টু আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। পি ইকুয়াল টু যদি আমরা কোন পি ইকুয়াল টু যদি আমরা 80 ডিগ্রি ধরে নিই, তাহলে 80 ডিগ্রি ধরলাম। কিউ ইকুয়াল টু যদি তোমার 50 ডিগ্রি হয়, তো কিউ টু 50 ডিগ্রি যদি হয়, তাহলে কিউ হলে 50 ডিগ্রি যদি হয় তোমার, তাহলে আর কত হবে, আরও 50 ডিগ্রি হবে, রাইট। তাহলে সমান সমান কত হচ্ছে তোমার 50 50 100 180 ডিগ্রি, এখানে কিন্তু পেয়ে যাচ্ছি কিন্তু আমরা, রাইট। দেখো প্রথমটাই পেয়ে গেলাম, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু কী হয়, 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এখানে পি ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি আমরা, 80 ডিগ্রি পেয়ে গেলাম পি কোণ। কিউ তোমার কিউ কোণ কত পেলাম, কিউ তোমার দেয়াই আছে এখানে তোমার 50 ডিগ্রি পেয়ে গেলাম। তা কিউ যদি তোমার 50 ডিগ্রি হয়, তার আর কোনো ডেফিনেটলি কী হবে 50 ডিগ্রি হবে। কেন হবে, তার কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সবসময় কী হয়, এই দুটো কোণ কিন্তু সমান হয় তোমার, রাইট। তাহলে এটা পেয়ে গেলাম। অপশন ইসকে তোমার এটা কী হচ্ছে তোমার 50 50 100 আর 80 180 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে তোমার, রাইট। তো অপশন এ কিন্তু কারেক্ট অপশন, রাইট। বাট বাকি অপশনগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তার কারণ কি আছে, তোমার কীভাবে ক্যালকুলেশন করবে সেটা তো সুবিধা হবে। দেখো সেকেন্ড বি যদি আমরা করি, তাহলে বিতে কী হচ্ছে, প্রথম কী হচ্ছে পি, মানে পি ইকুয়াল টু কী হচ্ছে 50 ডিগ্রি হচ্ছে, 2 নম্বর যদি হয় তোমার বিটা যদি আমরা ধরে নিই, বি ইকুয়াল টু 50 ডিগ্রি হচ্ছে।
কিউ ইকুয়াল টু কত হচ্ছে 80 ডিগ্রি। তো কিউ ইকুয়াল টু 80 ডিগ্রি যদি হয়, কিউ কোণ 80 ডিগ্রি হবে তোমার, তাহলে কিউ যদি 80 ডিগ্রি আরও কত, আরও তো 80 ডিগ্রি হবে। এখানে কত হচ্ছে কিন্তু কত দেখো তোমার কত হচ্ছে 8 8 16 মানে 100 8 16 আর 5 21, এখানে 210 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু হচ্ছে না তোমার, রাইট। ওকে, নেক্সট কি বলছে সি, সি পি 50 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি আমরা রাখি, সি ইকুয়াল টু 50 ডিগ্রি রাখলাম। এখানে কি বলছে কিউ ইকুয়াল টু 50 ডিগ্রি, তো কিউ ইকুয়াল টু যদি 50 ডিগ্রি হয়, কিউ ইকুয়াল টু 50 ডিগ্রি আমরা রাখছি, তাহলে কি কিউ যদি 50 ডিগ্রি হয় তাহলে আরও 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হলো, তো তিনটে কত হচ্ছে 150 ডিগ্রি, রাইট। এটা হচ্ছে না কিন্তু, কারণ একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হতে হবে তোমার, এটা হলো না। তাহলে ডি দেখছি আমরা কি, ডি হচ্ছে তোমার পি ইকুয়াল টু 70 ডিগ্রি, পি ইকুয়াল আমরা দেখো 70 ডিগ্রি ধরে নিলাম, রাইট। প্লাস আমরা কি করছি, এখানে কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি দিয়েছে, মানে কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কি পি আর কিউ মান পেয়ে গেলাম, তা আর ইকুয়াল টু কত হবে, এটা কি 60, এটাও 60 হবে, তাহলে 60 ডিগ্রি হচ্ছে তোমার ইকুয়াল টু কত হচ্ছে 60 60 120, 120 আর 70 তোমার কত হচ্ছে 190 ডিগ্রি, রাইট। এই অপশনগুলো কিন্তু ম্যাচ করছে না, তাই কোনটা কারেক্ট অপশন হবে, অপশন এ ইজ কারেক্ট অপশন। ওকে, বুঝতে পেরেছো, রাইট। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে, ট্রু ফলস, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। এখানে কি দিয়েছে, এ বাই বি প্লাস সি ইকুয়াল টু এ বাই বি প্লাস এ বাই সি, এটা দেখেই বোঝা যাচ্ছে মিথ্যা। তো কীভাবে আমরা এটা প্রুভ করবো, দেখো এই দুটো কি আছে, আমরা যদি এটা রাইট হ্যান্ড সাইডটা যদি নিয়ে নিই, ডান দিকটা যদি আমরা নিয়ে নিই, তাহলে কি এ আর বি যদি লিখি আমরা, ধরো এ বাই বি প্লাস এ বাই সি, এটাকে যদি আমরা কী করি লসাগু করি, বি আর সি এর লসাগু কত হবে তোমার, বি আর সি এর লসাগু তোমার বিসি হবে, রাইট। এখানে কি আছে বিসি, এখানে বি আছে, বি আছে, এখানে বি আছে, তো বি চলে গেল, সি থেকে গেল, রাইট। তো ওপরে কী হচ্ছে তোমার এসি প্লাস এখানে কি হচ্ছে তোমার বিসি আছে, এখানে সি আছে তোমার, এখানে সি সি কেটে গেল, বি থাকছে, তখন ওপরে কী হচ্ছে আমার বি দিয়ে গুণ করতে হবে, হচ্ছে এ বি, রাইট। তো এটা ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল টু এটা কখন হচ্ছে, হচ্ছে না, নট ইকুয়াল টু 0, নট এটা ইকুয়াল হচ্ছে না কখনো, এ বাই বি প্লাস বি বাই সি এটা কখনো ইকুয়াল টু হচ্ছে না, রাইট। তো এটা কী হচ্ছে তোমার, এটা হচ্ছে ফলস, কী হচ্ছে এটা ফলস হচ্ছে তোমার, রাইট, এটা সত্য না। ওকে, নেক্সট কী আছে, নেক্সট আমরা নেক্সট 2 নম্বরে আসছি। কি বলছে, মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে, তাই মিস্টার বি কী করছে, একদিনে একটা কী করছে কাজের 1/20 অংশ করছে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে 20 দিন, রাইট। এটা ট্রু হবে, কেন ট্রু হবে দেখো, তার কারণ কি হচ্ছে, সে একদিনে কত কাজ করছে, আমরা যদি এইভাবে লিখি, মিস্টার বি একদিনে সম্পূর্ণ কাজের 1/20 অংশ করে, রাইট। তো একদিনে 1/20 অংশ করে, তো 20 দিনে কত করবে সে, 20 দিনে করবে, 20 দিনে সম্পূর্ণ কাজের কী করবে, বেশি করবে, 1/20 ইন্টু কী হবে 20, তো 20 কেটে গেলে কী হচ্ছে 1 অংশ, মানে সম্পূর্ণ অংশ কাজ হয়ে যাচ্ছে তোমার, তাহলে এটা কিন্তু সত্য, এটা কী হচ্ছে ট্রু। ওকে, অপশান 2 ট্রু, প্রথমটা কী হলো ফলস হলো, 2 নম্বর কী হলো তোমার ট্রু হলো, রাইট। 3 নম্বরে আমরা আসছি। 3 নম্বর কী বলছে, একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ 5টির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। চলো আমরা ক্যালকুলেশন করে দেখি কীভাবে হয়। এখানে কি বলছে, একটি বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, 30% মানে কি জানি আমরা, 30% মানে জানি বাঁশের 30%, এইভাবে লিখতে, বাঁশের 30% ইকুয়াল টু কত হয়, 30% ইকুয়াল টু কত হয় 30/100, রাইট, মানে 30/100 মানে 100 ভাগে 30 ভাগ, 30% মানে 100 ভাগে 30 ভাগ। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হচ্ছে, ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 3/10, মানে 10 ভাগে 3 ভাগ তোমার কী আছে, এটা মাটির নিচে পোতা আছে। এখানে কি বলছে 7/10 অংশ মাটির নিচে পোতা আছে, রাইট, এটা কিন্তু কী হচ্ছে ফলস। আর এখানে যদি বলতো যে ওকে তো 7/10 অংশ মাটির ওপরে আছে, তাহলে কিন্তু এটা রাইট হতো, রাইট। তাহলে এটা কী হচ্ছে তোমার 3 নম্বর কী হলো, ফলস হলো তোমার। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, কি বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, রাইট। এখানে কি বলছে, একটা সংখ্যামালা দিয়েছে যে 1 - 5x - 36x²। ওকে, সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি নির্ণয় করো। খুবই সিম্পল, খুবই সহজ, তাই তোমরা এর আগেও করেছো এই অঙ্কগুলো, রাইট। তো দেখো আমরা কীভাবে সলভ করব, আমাদের সংখ্যামালাটা কি আছে, এখানে 1 - 5x 1 - 5x - 36x²। এখানে দেখতেই পাচ্ছ 36x² যে আছে তোমার, এখানে 1 - 5x আছে, এখানে তোমাকে আমাকে ফর্মুলা ফেলতে হবে, এখানে একটা উৎপাদক কি আছে 1 - 9,
রাইট। তো 1 - 9 আমরা কীভাবে নিয়ে আসবো? তো এখানে কীভাবে দেখো 1 মাইনাস আমরা কী করবো 5x-কে আমরা কী লিখতে পারি? 5x-কে 9 - 4 ইন্টু এক্স লিখতে পারি। তুমি এখানে ভাবছো স্যার এখানে তো আমি এখানে 9 - 4 না দিয়ে আমরা এখানে এটাও দিতে পারতাম যে 7 - 2ও দিতে পারতাম, সেটাও তো 5x হতো। হ্যাঁ, সেটা অবশ্যই দিতে পারতাম, বাট ওখানে এটা এখানে দিলে কিন্তু কোনো ম্যাচ করবে না, কারণ একটা উৎপাদক আমার কী আছে 1 - 9x দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু একটা উৎপাদকের সঙ্গে আমাকে কী করতে সেম মেলাতে হবে, এই জন্য আমরা এটা কী করছি 9 - 4 আমরা করছি, রাইট। তাই 9 ইকুয়াল টু 9 থেকে আমরা যদি 4কে মান করি 5 থাকছে, 5xই দাঁড়াচ্ছে। ওকে, আর 36 আমরা লিখে দিচ্ছি। এবার দেখো এখানে কী হচ্ছে, আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এখানে গুণ করে দিচ্ছি নেক্সট লাইনে। তো 1 মাইনাস এখানে 9কে যদি আমরা x দিয়ে গুণ করি 9x, এখানে কী হচ্ছে তোমার প্লাস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তোমার 4x হয়ে যাচ্ছে তোমার -36x²। এবার দেখো এখানে কি হচ্ছে 1 - 9x, একটা আমাকে 1 - 9x, তো ওখানে যদি 1 আমরা একটা কমন নিই, রাইট, তাহলে কি হচ্ছে দাঁড়াচ্ছে ব্র্যাকেটে কী থাকছে 1 - 9x থাকছে, প্লাস এখানে কি আছে 4x আছে। তো 4xটাকে আমরা কমন নিয়ে নিই, কারণ এখানে 4x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, এখানে 4 আছে, এখানে 36 আছে, 4 9 36, তাহলে এখানে 4x কমন নিতে পারছি। তো 4x যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 1 পড়ে থাকছে, 1 মাইনাস কত হচ্ছে এটা 9x কেন হচ্ছে? কারণ 4 9 36 আর x গুণ করলে x² হয়ে যাচ্ছে তোমার, রাইট। এখানে হলো নেক্সট কী করছি আমরা, দেখো এখানে দুটো যে উৎপাদক আছে তোমার, এখানে কিন্তু দেখো 1 - 9x কমন, এখানেও কিন্তু 1 - 9x কমন। তো দুটো থেকে কী করছি আমরা 1 - 9xকে কমন নিয়ে নিচ্ছি, রাইট। তো কমন যদি আমরা 1 - 9xকে নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 1 পড়ে থাকছে, ওকে, ইন্টু 1 পড়ে থাকছে, প্লাস কী হচ্ছে 4x পড়ে থাকছে, রাইট। তো দুটো উৎপাদক কী কী হলো, একটা 1 - 9x আর একটা কী করছে 1 + 4x। তা কী বলেছে এখানে কী আছে, দুটো উৎপাদক, তার মানে একটি দেওয়া আছে 1 - 9x, তো 1 - অলরেডি দেওয়া আছে, তা অপর উৎপাদকটি হল কী হবে, তো 1 + 4x হবে ডেফিনেটলি। সুতরাং তোমরা কীভাবে লিখবে, সুতরাং এইভাবে লিখবে যে অপর উৎপাদকটি হলো 1 + 4x। এবার দেখতে পাচ্ছ তোমরা, ওকে। তোকে বলে স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমার সে সলভ করে দেবো তোমার, ওকে। চলো নেক্সট কোশ্চেনে আসছি। জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে, তুমি যদি অঙ্কটা টুকে নেবে স্ক্রিনশট দিয়ে টুকে নিলে সেটা কিন্তু হবে না, তার কারণ সেটা তুমি এটার ক্ষেত্রে করতে পারছো, পরে তুমি অন্য অঙ্কর ক্ষেত্রে কিন্তু করতে পারবে না। এই জন্য জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি ডেফিনেটলি রিপ্লাই করবো, ওকে। চলো নেক্সট অপশনে আমরা আসছি, 2 নম্বর কোশ্চেন 3-2। এখানে কি বলছে, ওকে, তো 3-2কে কী বলছে যে এখানে কি বলছে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো। তাহলে সংখ্যামালা দিয়েছে দুটো, তোমার কি করছে এখানে লসাগু নির্ণয় করতে বলেছে। একটা হচ্ছে তোমার কি x³ - 8, ওকে, এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো। এখানে অপশন কি দিয়েছে, যেখানে কি বলেছে x³ + 2x² - 8x ইকুয়াল টু x ইন্টু x + 4 ইন্টু x - 2, মানে এই যে তোমার সেকেন্ড যে তোমার সংখ্যামালাটা দিয়েছে এটা ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে তোমার যে x², দেখো এখানে মিল আছে কিন্তু এটা ইকুয়াল টু কি দিয়েছে, এটা উৎপাদকটা দিয়ে দিয়েছে তোমাকে, রাইট। তো আমরা কী করবো, আপনার লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমটা দেখে নিচ্ছি, প্রথম সংখ্যামালাটা কী আছে x³ - 8। তো -8কে কী করতে পারি আমরা 2 লিখতে পারি, কারণ 8কে যদি আমরা মাল্টিপ্লাই করি 2 × 2 × 2, তা কত হচ্ছে তোমার 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে 2 × 4 4 × 2 = 8 হচ্ছে তোমার, রাইট। তো প্রথম কী করছি আমরা এখানে লাইন নিয়ে নিচ্ছি, তো x³ - 8, তো -8কে আমরা কী লিখতে পারি, যেটাই বললাম তোমাকে যে এখানে 8 হলে 2³ লিখতে পারি, তাহলে 2³ = 8 হয় তোমার, রাইট। তো এখানে কী হচ্ছে দেখো a³ - b³ এর ফর্মুলা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। তো a³ - b³ এর ফর্মুলাটা কী আছে তোমরা জানো, যে a - b ইন্টু a² + ab + 4। তো এখানে কী হচ্ছে তোমার a² মানে x², এখানে ab কি আছে তোমার 2x, মানে 2x বসে গেল, রাইট। অ্যান্ড b² মানে কি তোমার 2 × 2 মানে 2 × 4, একবার ডাইরেক্ট আমি লিখে দিলাম তোমাকে, রাইট। তুমি এখানে চাইলে আরেকটা লাইনও লিখে নিতে পারো, দরকার হবে না, তুমি এটা ডাইরেক্ট লিখলেই হবে। এটা পেয়ে গেলাম আমরা, প্রথম উৎপাদকটা পেয়ে গেলাম। আর দ্বিতীয় উৎপাদকটা এখানে সলভ করাই আছে, বলাই আছে যে x³ + 2x² - 8x ইকুয়াল টু কি আছে তোমার x ইন্টু x + 4 ইন্টু x - 2। এখানে ইকুয়ালটা আমরা কি বলতে পারি, এখানে বসিয়ে দিচ্ছি আমরা x ইন্টু x + 4 ইন্টু x - 2। তাহলে দুটো উৎপাদক আমরা পেয়ে গেলাম এখানে। তো এখানে দুটো উৎপাদক কমন কি আছে তোমার, রাইট, দেখো এখানে x - 2 কমন, এখানে x - 2 কমন। তো এখানে কি করছে, এখান থেকে x - 2টা আমরা নিয়ে নিচ্ছি, এখান থেকে x - কমটা কমন নিয়ে নিচ্ছি, কারণ লসাগুর ক্ষেত্রে তোমরা জানো যেটা কমন থাকে সেটা আমরা একটা নিয়ে নিই, দুটো থাকলে একটা নিয়ে নিই, আর বাকি যেগুলো কমন থাকে না সেগুলো আমাদের পরপর বসিয়ে দিতে হয়। তো এখানে কি দুটো কমন থেকে একটা কমন একটা নিয়ে নিলাম। তো এখানে কি পড়ে থাকছে তোমার, পড়ে থাকছে x²
প্লাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এখানে লিখে দিলাম। আর এদিকে কি পড়ে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস 4, তাই এক্স ইন্টু এক্স প্লাস 4। তাই কী লিখবো, সুতরাং নির্ণেয় লসাগু, তাহলে এই দুটো কমন থেকে একটা নিয়ে নিলাম, এটা বসিয়ে দিলাম যেমন ছিল, এটা এখানে বসিয়ে দিলাম যেমন ছিল। এবার একটু যদি আমরা সাজিয়ে জিনিসটাকে লিখিয়ে দিই, এইটাকে আমরা আগে নিয়ে আসি, কারণ সব মাল্টিপ্লাই ফর্মে আসে, আমরা আগে পিছিয়ে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কী লিখলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 2, তারপর কি আছে, এটাকে বসিয়ে দিলাম এক্স প্লাস 4 ইন্টু কী লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। ওকে, তা নির্ণেয় লসাগু কী দাঁড়ালো, এটা ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ভালো করে বুঝতে পেরেছো জিনিস নিশ্চয়ই। ওকে, তো 3 নম্বর কোশ্চেনে আসছে আমরা, চলো দেখো এখানে কি দিয়েছে, এখানে একটা দেখো ত্রিভুজ একটা দিয়েছে, যে এবিসি একটা ত্রিভুজ দিয়েছে, এখানে দুটো কোণের মাপ দিয়ে দিয়েছে তোমাকে, তোমার সি কোণের মাপ কত আছে 35 ডিগ্রি, এ কোণের মাপ কত আছে 50 ডিগ্রি, এবি বাহুকে এক্সটেন্ড করা হয়েছে এখানে ডি পর্যন্ত, রাইট। তো ডি পর্যন্ত এক্সটেন্ড করে এখান থেকে ই পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এবং এবি তোমার যে এই রেখা আছে তার থেকে ডিকে তোমার এখানে একটা এর বিসি এর সমান একটা সরলরেখা টানা হয়েছে। কি বলছে, পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি আর বর্ধিতাংশ বিই, মানে এবির বর্ধিতাংশ হচ্ছে বিই, বিই বর্ধিতাংশ করা হলো, এবং বিসি তোমার কী করছে, তোমার সরল রেখা হচ্ছে তোমার বিসি ইকুয়াল তোমার কী হচ্ছে ডিএফ দিয়েছে তোমার, রাইট। এটা কি যে প্যারালাল, রাইট, সমান্তরাল রেখা আর কি, রাইট, সমান্তরাল রেখা এটা দিয়েছে, মানে বিসি আর ডিএফ তোমার কী হচ্ছে সমান্তরাল রেখা। তাহলে বলেছে এক্স স্কোয়ার এক্স তোমার এক্স কোণের মান এবং ওয়াই কোণের মান নির্ণয় করে, এখানে এক্স কোণ দিয়েছে তোমার, এখানে ওয়াই কোণ দিয়েছে তোমার, রাইট। এই কোণ দুটোর মান তোমাকে নির্ণয় করতে হবে। তো কীভাবে জিনিসটা সলভ করবো, রাইট, এটা সলভ করতে গেলে তোমাকে সংক্ষেপে আমি বুঝিয়ে দিই। দেখো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান কত 180 ডিগ্রি হয়, তাহলে এখানে তোমার কি 35 প্লাস 50 আর প্লাস এই যে কোণটা আমরা যদি ধরে নিই, যে কোনো একটা মাপ ধরে নিই, এখানে আমরা 180 থেকে মাইনাস করলে আমরা এখানে কোণটার মাপ পেয়ে যাচ্ছি। তো এখানে কি হচ্ছে, এই কোণটার মাপ যদি আমরা পেয়ে যাই, তাহলে কি অপোজিট কোণের মাপ আমরা পেয়ে যাব, কারণ একটা সরল রেখার উপর যদি কোনো তোমার লাইন যদি ক্রস করে, তাহলে কি দুটো কোণের মাপের তোমার কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি কোণের মাপটা আমরা বার করে নিতে পারি, তাহলে 180 থেকে লেস করলে এই কোণের মাপটা পেয়ে যাব। আবার কি একটা রেখার ওপর যদি একটা সরল রেখার ওপর যদি তোমার সমান্তরাল রেখা থাকে, তাহলে তার কি হচ্ছে, তোমার যে কোণ হয় সেই কোণের মাপ কিন্তু সমান হয়, মানে এই কোণটার মাপ যদি পেয়ে যাই, তাহলে এই কোণটার মাপ আমরা ইজিলি পেয়ে যাব, রাইট। তো কীভাবে আমরা সলভ করবো জিনিসটাকে আমরা দেখে নিচ্ছি, চলো। তো প্রথমে কি লিখবো আমরা, এবিসি একটা ত্রিভুজ, এবিসি কি হচ্ছে একটা ত্রিভুজ আছে, এর কি হচ্ছে তোমার এ বি সি, মানে এ বি সি এই যে কোণটা আছে তোমার, প্লাস তোমার কি হচ্ছে তোমার বি সি এ, মানে বি সি এ মানে এই কোণটা, প্লাস হচ্ছে কি তোমার সি এ বি, মানে সি এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা তোমাকে একটু আগেই বললাম যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু সবসময় 180 ডিগ্রি হতেই হবে তোমাকে, রাইট। এখানে দুটো কোণের মাপ আমরা জানি, বি আর এ কোণ আর সি কোণ, রাইট। তাহলে কী হচ্ছে, নেক্সট লাইনে কী লিখছি, বা অর লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা অর যে কোনো লিখলেই হবে। তো এবিসি আমরা মান জানি না, এবিসি ইকুয়াল টু আমরা রেখে দিলাম কোণ এবিসি, প্লাস এখানে কি সি কোণ, মানে কি হচ্ছে তোমার বিসিএ ইকুয়াল টু 35 ডিগ্রি দিয়েই দিয়েছে আমাদের কোশ্চেনে, প্লাস 35 ডিগ্রি বসিয়ে দিলাম কোণের মাপটা। আর সিএবির মান কত, সিএবি এটা 50 ডিগ্রি লিখে নিলাম ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি করবো, নেক্সট লাইনে এইগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কোণ এবিসি ইকুয়াল টু 180 মাইনাস এ দুটো প্লাস করলে কত হচ্ছে 5 আর 3 আর 85 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 85 থেকে 180 যদি মাইনাস করি, তো সি কোণ এবিসি কোণের মাপ পেয়ে যাচ্ছে, তো এবিসি কোণ ইকুয়াল টু কত 95 ডিগ্রি। ওকে, বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে 95 এই মানটা কত হচ্ছে তোমার 95 ডিগ্রি, তাহলে লিখে দিলাম 95 ডিগ্রি। তো এটাই যদি 95 ডিগ্রি হয়, তাহলে তো এক্স কোণের মান কত হবে, 180 থেকে আমরা যদি মাইনাস করি, তাহলে এই কোণটার মাপটা আমরা পেয়ে যাচ্ছি, রাইট। তো নেক্সট কী করে, প্রশ্ন অনুযায়ী কী বলেছে, প্রশ্ন অনুযায়ী যে কোণ এবিসি, মানে এবিসি এই যে কোণটা আছে তোমার, প্লাস সিবিডি, মানে সিবিডি এই যে কোণটা আছে তোমার, যেটা এক্স কোণের মাপ তোমার দিয়েছে ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে দুটো কোণ, এখানে একটা সরলরেখার উপর আছে, সরলরেখার উপর যে একটা সরলরেখা মানে 180 ডিগ্রি জানিয়ে দুটো কোণের সমষ্টি হবে তোমার, অন্তঃকোণ বহিকোণ যেটাই আছে তোমার। ওকে, তো এখানে কী হচ্ছে, এখানে আমরা কী করছি, এবিসি কোণ আমরা পেয়ে গেছি অলরেডি, মাপ এর পেয়ে গেছি 95 ডিগ্রি বসিয়ে দিলাম। সিবিডি মানে সিবিডি ইকুয়াল টু কোশ্চেনে দিয়ে দিয়েছি এক্স ডিগ্রি, তো এক্স ডিগ্রি আমরা লিখে দিলাম ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হবে, এক্স ডিগ্রি ইকুয়াল টু, রাইট, এখানে ভালো করে দেখে নাও, এক্স ডিগ্রি ইকুয়াল টু 95 আমরা এই পাশে পাঠিয়ে দেবো, তবে 180 মাইনাস 95, তো এখানে আমরা মাইনাস করে দিলে তখন এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে আমার 85 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 85 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সের মান কত হচ্ছে 85 ডিগ্রি। তো এক্সের মান যদি 85 ডিগ্রি হয়, ওয়ান মান কত হবে 85 ডিগ্রি হবে। তার কারণ কি আছে, একটা রেখার উপর দেখো এটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার কি হয় তোমার সবসময় কোণগুলো সমান হয়। এখানে কি লিখবো আমরা, যেহেতু বিসি
তোমার কি হচ্ছে সমান্তরাল ডিএফ, মানে এই যে তোমার সমান্তরাল কি আছে যেটা তোমাকে এই যে বিসি যেটা বাহু আছে এবং ডিএফ কি হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল হলে কি হবে, এই যে এক্স কোণটা যেটা হবে ওয়াই কোণের মাপ কিন্তু সেম একই হবে তোমার, রাইট। তো এখানে কি সেটাই আমি লিখলাম, যেহেতু বিসি সমান্তরাল ডিএফ সুতরাং কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 85 ডিগ্রি হলে ওয়াই তোমার ওয়াই কোণের মাপ তোমার কি হবে 85 ডিগ্রি হবে। ওকে, বোঝা গেল জিনিসটা, রাইট। তো এখানে কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস অবশ্যই করো। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি 4 নম্বর কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, যেটা কি বলছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, মানে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার কর্ড লাইনে, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি, রাইট। মেন লাইনে কত দূরত্ব বেশি, 5% বেশি, মানে 85-এর 5% আরও বেশি, মানে 85 তো যাবেই প্লাস আরও 5% বেশি যেতে হবে, রাইট। তো মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করো। ওকে, তো কীভাবে আমরা নির্ণয় করবো, তো এখানে প্রশ্নই কি বলছে যে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত 85 কিলোমিটার, তা মেন লাইনে যেতে কী হবে, তাকে আরও 5% বেশি যেতে হবে, রাইট। মানে 85 কিলোমিটার তো যাবেই প্লাস আরও 5%-এর সঙ্গে অ্যাড করতে হবে। দেখবি শর্টে যদি আমরা অঙ্কটা করি কীভাবে করবো, তাহলে এই প্রশ্নটা কী হচ্ছে, সুতরাং কর্ড লাইনের দূরত্ব যদি 100 কিমি হলে, মানে কর্ড লাইনে যদি 100 কিমি হয় তাহলে মেন লাইনে কত 5% বেশি হবে, 5% মানে কত 100 + 5, ধরে নিচ্ছি আমরা 100 কিলোমিটার ওইটা দূরত্ব, মান কেন 5% এখানে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি কর্ড লাইনের দূরত্ব যদি 100 কিমি হয় তাহলে মেন লাইনের দূরত্ব কত হবে 100 + 5 105 কিমি হবে। বুঝতে পারছো জিনিসটা নিশ্চয়ই। ওকে, এখানে কি হচ্ছে তাহলে 100 কিমি যদি তোমার যে মেন লাইনে হয়, তোমার যেটা কর্ড লাইনে যদি 100 কিলোমিটার হয় সেটা মেন লাইনে হয়ে যাচ্ছে 105 কিলোমিটার। তাই কর্ড লাইনে কী হচ্ছে আমার 1 কিলোমিটার যদি আমার কর্ড লাইনে হয় তাহলে মেন লাইনে কী হবে 105/100, রাইট। সেকেন্ড কী হচ্ছে তোমার নেক্সট কী বলছে আমাকে বার করতে হবে 85 কিলোমিটার। ওকে, তো 1 কিলোমিটারে তোমার মেন লাইনে যে ডিস্টেন্স আছে আমি যদি পেয়ে যাই, কর্ড লাইনে যে মেন লাইনে যদি ডিস্টেন্সটা পেয়ে যাই, তাহলে 85 কিলোমিটার তোমার কর্ড লাইনে যদি থাকে তাহলে মেন লাইনে কত ডিস্টেন্স পেয়ে যাবো, কীভাবে পাবো, 1 কিলোমিটার কি 105/100 হয়েছিল, 85 হলে বেশি হবে, তাহলে 105/100 গুণ 85। ওকে, এখানে যদি কাটাকাটি করি দেখো, এখানে যদি আমি 5 দিয়ে কাটাকাটি 5 × 17 = 85, এখানে 5 × 20 = 100। ওকে, আবার একে যদি 5 দিয়ে কাটি 4 × 5 = 20, এখানে আমি যদি 5 দিয়ে কাটি তোমার 5 × 1 = 100, রাইট, 105। ওকে, এবার 17কে যদি তুমি 21 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, এবার রাফে করে দিয়েছি তোমরা করে নিতে পারবে। ওকে, এখানে যদি গুণ করি কত হচ্ছে তোমার 375 হচ্ছে, 357 হচ্ছে, সরি, রাইট। 7 × 7, 7 × 2 = 14, আর এখানে 2 × 2, 2 × 2, রাইট। ওকে, 1 × 1 আর 2 × 2, তো 7 হচ্ছে, 4 × 5, 2 × 3, মানে 357 হচ্ছে তোমার, রাইট। তো 357/4, তো 357 নিচে 4 ছিল, 4 থেকে গেল। এবার এটা কিন্তু আমরা ডিভাইড করি, এখানে ডিভাইডটা করে দিয়েছি, মুখে মুখেও করতে পারো তুমি, এবার আমি এখন করেই দিচ্ছি তোমাকে, রাইট। তা এখানে যদি 357কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 35, প্রথমে একটা ঘর যাচ্ছে না, দুটো ঘর নিয়ে নেব, 35, মানে 4 × 8 = 32, এখানে কত 3 রিমাইন্ডার থেকে যাচ্ছে, অবশিষ্ট থাকছে 7টা, আমরা নিচে নামিয়ে দিলাম 37, 4 নং আমাদের 36, রাইট। এখানে 1 অবশিষ্ট থাকছে, রাইট। এখানে 1 অবশিষ্ট থাকলে আমরা এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি, একটা দশমিক দিয়ে দিচ্ছি, একটা শূন্য নামিয়ে নিলাম। তা 4 × 2 কি হচ্ছে 8 হচ্ছে, 2 থেকে যাচ্ছে, মানে 20 হলো, 4 × 5 = 20, তাহলে কি হচ্ছে 89.25। ওকে, এখানে কি হচ্ছে 89.25। তা সুতরাং আমরা কি লিখব, সুতরাং মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 89.25 কিমি। ওকে, বুঝতে পেরেছ, খুবই সিম্পল, রাইট। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি, দেখে নাও, স্ক্রিনশট করে নিয়ে নাও, বুঝতে অসুবিধা হলে, রাইট, নিয়ে নাও একবার স্ক্রিনশটটা। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। ওকে, তা কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হলে, মানে কী হবে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কী হবে, তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে, রাইট। তা কী হচ্ছে, আমরা এবিসি একটা ত্রিভুজ প্রথমে আঁকলাম, এটা কিন্তু ডিটা তুমি দেবে না, ডিটা এখন নেই মনে করো তুমি, রাইট। ওকে, তো এবিসি একটা ত্রিভুজ আমরা আঁকলাম, তো এবিসি একটু কি ত্রিভুজ যার এবি = এসি, মানে এবি = এসি, কেন এখানে বলেছে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, না বাহুর দৈর্ঘ্য সমান হতে গেলে কী হবে, বাহুর দৈর্ঘ্য সমান সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এখানে কী হচ্ছে, যে এবিসি একটি ত্রিভুজ হচ্ছে যার এবি = এসি, মানে এবি = এসি, এবি আর এসি তোমার মাপ সমান আছে, এটা প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে।
তাই প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে আমাদের, যে ত্রিভুজ এবিসির, এই যে ত্রিভুজ এবিসি আছে তার এবি আর এসির বিপরীত কোণ, মানে এবি আর এসির বিপরীত কোণ দুটো হচ্ছে এই দুটো কোণ, রাইট, বিপরীত কোণ দুটোর পরিমাণ সমান, মানে এই দুটো সেম হবে, সমান হবে, রাইট। কারণ আমরা জানি সমদ্বিবাহু সমান, বাট মুখে জানলে হবে, প্রমাণ করতে বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ, লজিক দিতে বলেছে প্রমাণ, অর্থাৎ কি বলবো, কোণ এবিসি মানে এবিসি মানে এই কোণটা ইকুয়াল এসিবি মানে এসিবি, এই কোণটা, এই দুটো কোণ ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে, রাইট। তো কীভাবে করবো আমরা জিনিসটাকে, খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি, দেখে নাও কি বলছি আমি। ত্রিভুজ এবিসি মানে এই যে ত্রিভুজ যেটা এবিসি এর বিএসি মানে বিএসি, এই যে কোণটা আছে তোমার, এই বিএসি যে কোণ আছে তোমার, ওকে, এই বিএসি কোণ কি করছি আমরা, ত্রিভুজ বিএসি সমদ্বিখণ্ডিত এডি অঙ্কন করলাম। তাই এই যে কোণটা আছে তোমার, এই যে এ কোণ মানে এ বিএসি, এই কোণটা কি করলাম, এটাকে সমদ্বিখণ্ড করলে একটা আমি লম্ব অঙ্কন করলাম, রাইট, এর ওপর থেকে একটা কী করলাম, অঙ্কন করলাম। তাহলে এখান থেকে যে কোণটাকে আমরা লম্ব মিডিল করে এই কোণটি, তাহলে দুটো কোণ কী হচ্ছে, সেম হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, সেটাই বললাম। এখানে বিসি এডি অঙ্কন করলাম, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে এটাকে আমরা অঙ্কন করলাম। এর ফলে কি হবে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, এই যে বিসি যে বাহু ছিল এটা ডি বিন্দুতে ছেদ করলো, ওকে, এখানে ছেদ করেছে এটা, ওকে। তারপর কি লিখেছি দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি এর এবি ইকুয়াল এসি প্রদত্ত, মানে দেয়া আছে যে ত্রিভুজ তোমার এবিসি কি বলছে, এ বিডি মানে এ বিডি, এই যে একটা ত্রিভুজ এখানে যে মাঝখান থেকে করলাম, তাহলে এই একটা ত্রিভুজ ক্রিয়েট হলো, এখানে তৈরি হলো, আবার দেখো এই একটা ত্রিভুজ তৈরি হলো, ওকে। তো এই যে কী বলছে, এই যে দুটো ত্রিভুজ যেটা আছে তোমার এবিডি মানে এই ত্রিভুজটা, আর এসিডি মানে এসিডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কী আছে, এর মধ্যে এবি ইকুয়াল টু এসি, এবি এবং ইকুয়াল টু এসি, কেন এটাকে প্রদত্ত প্রশ্নেই দেওয়া আছে এবি ইকুয়াল টু এসি, দুটো ত্রিভুজের বাহু, তো এই দুটো সমান হলে দুটো সমানই হবে, তোমার প্রদত্ত দেয়াই আছে। সুতরাং কি করতে পারি, এই দুটো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, ওকে, তাহলে কি আমরা কি করতে পারি, তাহলে কোণ কি হচ্ছে তোমার এ বিএডি, বিএডি ইকুয়াল টু কি হচ্ছে তোমার কোণ সিএডি, সিএডি, এখানে দেখো সিএডি, মানে এই কোণটা এই যে মাঝখান থেকে সমান করে ভাগ, মানে একটা অঙ্কনটা দিয়েছি, তাহলে এই কোণটার এই কোণটা কী হবে, সমান হবে, রাইট, যেহেতু এই বাড়ি দুটো সমান এবং মাঝখান থেকে আমরা অঙ্কন করেছি, তাহলে কি হচ্ছে, প্রশ্ন অনুযায়ী আমাদের এটা কি হচ্ছে, দুটো সমান হচ্ছে তোমার, রাইট, এই দুটো অঙ্কন করলে আমাদের সমান হয়ে যাচ্ছে আমাদের, ওকে, রাইট। তো সেটাই বলছে যে এই দুটো কোণ আমাদের সমান হচ্ছে, কোনটা, এই ওপর এই কোণটা অ্যান্ড এই কোণটা, মানে বিএডি, ভালো করে বুঝবে কিন্তু, অ্যান্ড সিএডি মানে এই দুটো কোণ আমাদের সমান হচ্ছে, রাইট। কারণ কি হচ্ছে তোমার এডি বিসি এর সমদ্বিখণ্ডিত করেছে, এই এডিটা কি করেছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এই যে বিএসি এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, রাইট, দেয়া আছে এখানে। তো এখন কি হচ্ছে দেখো, তো এডি ত্রিভুজের দুটি বাহুর সাধারণ বাহু, ঠিক আছে, তো এবি কি বলছে, এডি ত্রিভুজের দুটি বাহু সাধারণ বাহু, তো এডি যেটা আছে, এই যে দুটো ত্রিভুজ দুটো আছে, ত্রিভুজ সাধারণ বাহু, মানে এরও এক সেম বাহু, এরও সেম বাহু, দুটো সেম বাহু, এই দুটো ত্রিভুজের একটাই বাহু হচ্ছে তোমার এখানে, রাইট, সেটাই বলছে যেহেতু সাধারণ বাহু এটা, তাহলে সুতরাং কি হচ্ছে, ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এসিডি, তার মানে কি হচ্ছে তোমার, এই ত্রিভুজটা সমান হচ্ছে, কেন হচ্ছে, কারণ এর দুটো বাহু দেখো সমান, এই এডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এসি, এটাও সমান, আবার দেখো এডি হচ্ছে এদের সব কী হচ্ছে তোমার একটা, তোমার দুটো ত্রিভুজে একটাই বাহু তোমার হচ্ছে, মানে এটাও সমান, তাহলে কি হচ্ছে, দুটো ত্রিভুজ সমান হচ্ছে প্রশ্ন অনুযায়ী, ওকে। তো এই দুটো ত্রিভুজ কী হচ্ছে, এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো, ত্রিভুজের বাহু কোণ, বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্ত অনুসারে, তার সর্বসমতার শর্তগুলো কি আছে, যে বাহু কোণ বাহু, রাইট, বা কোণ বাহু, সেটাও হতে পারে তোমার সাইড অ্যাঙ্গেল সাইড হতে পারে, অ্যাঙ্গেল সাইডও হতে পারে। এখানে কি হচ্ছে, এখানে কোণ অ্যাপ্লাই, শর্তটা অ্যাপ্লাই হচ্ছে এখানে বাহু কোণ বাহু, মানে এই যে বাহুটা সমান হচ্ছে, এই বাহুটা সমান, এই কোণটা সমান, আবার এই বাহুটা সমান, আবার এই ত্রিভুজে দেখো এই বাহুটাও সমান, এই কোণটা সমান, আবার এই বাহুটার সঙ্গে সমান, তাহলে দুটো বাহু সমান হয়, যদি দুটো কোণ যদি সমান হয়, তাহলে সেটা কি হয়, দুটো ত্রিভুজ কিন্তু সেম কিন্তু হয় তোমার সর্বসমতায় অনুযায়ী তোমার দুটো ত্রিভুজ কিন্তু সমান মাপের হয়, ওকে। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সমান হয়, এই বাহুটা যদি একই হয় এবং এটাও যদি একই হয়, এই কোণটাও যদি একই হয়, তাহলে কি হয়, ত্রিভুজের ডেফিনেটলি কী হবে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ সমান হবে, রাইট, মানে কোণ এ বিডি ইকুয়াল টু তোমার কী হবে, এসিডি হবে, সেটাই লিখলাম এখানে তোমার দেখো। সুতরাং এ বিডি মানে এ বিডি এই যে কোণটা আছে তোমার, আর কি ইকুয়াল টু এসিডি মানে এসিডি, এই দুটো কোণ কিন্তু তোমার সমান হচ্ছে তোমার, রাইট,
ওকে, তাহলে সর্বসম ত্রিভুজ কী হচ্ছে, এটা সর্বত্রিভুজ ত্রিভুজ, আর এটা অনুরূপ কোণ হচ্ছে তোমার, রাইট? এটা দুটোই সর্বসম ত্রিভুজ হচ্ছে, এবং অনুরূপ দুটো কোণ দুটো সবসময় সমান হয়, আমরা জানি, রাইট? সুতরাং কী হলো, এটা প্রমাণ হয়ে গেল যে কোণ এবিসি মানে কোণ এবিসি, এই দুটো ত্রিভুজের যদি কোণ সমান হয় তাহলে এই দুটো কোণই সমান। তাহলে কী হলো, কোণ এবিসি ইকুয়াল টু কী হচ্ছে তোমার, কোণ এসিডি প্রমাণিত হলো তোমার, রাইট? তো বুঝতে পারলে ভালো করে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, বুঝলে তুমি ইজিলি সলভ করতে পারবে তুমি, রাইট? ওকে, আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, রাইট? এর মতো এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমার ডিবিএস ম্যাডামের ক্লাসগুলো ফলো করো রোজকার ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।